বাংলাদেশের অর্থনীতি বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ঋণের চাপ, বেকারত্ব এবং দারিদ্র্য। একদিকে বৈশ্বিক ঋণের বোঝা ক্রমশই বাড়ছে, অন্যদিকে প্রতি বছর লাখো তরুণ শ্রম বাজারে পা রেখেও সঠিক কাজটি পাচ্ছে না, বাড়ছে বেকারত্ব। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বৈশ্বিক সংকটে নতুন করে লাখো মানুষ, কোটি মানুষ দারিদ্র্যের ফাঁদে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে এই ঋণ, বেকারত্ব এবং দারিদ্র্য, এই তিনটি বিষয় থেকে, অর্থনীতি থেকে উত্তরণের পথটি কোথায়? আজ আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্যমূলক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের সাথে আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে যে আলোচনাটি করতে চাই আপনার সাথে, বা যে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে, একটি গবেষণা দেখা গেছে যে 2025 সালে এটি গবেষণা এসছে। গত মে মাসে এসে দেশের দারিদ্র্য হার দাঁড়িয়েছে প্রায় 28%, যা 2022 সালের সাথে তুলনা করা হয়। সরকারি হিসাবে বা পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ হিসাবে ছিল 18.7%। আরেকটি জরিপের কথা যদি বলি, সেটা হচ্ছে 2022 সালের অতি দারিদ্র্যের হার ছিল 5.6%, যা 2025 সালে এসে দাঁড়িয়েছে 9.35%, অর্থাৎ অনেক বড় একটি ব্যবধান। আপনার অভিজ্ঞতা আলোকে কি মনে হয়, দরিদ্র সীমা এতটা বেড়ে যাওয়ার কারণ কি? জি, দেখুন যে বাংলাদেশের দারিদ্র্যর যে হার, সেটা বেড়ে চলেছে এবং সামনের দিনে আরও বাড়বে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে দারিদ্র্যের যে হার এখন 28% হলো এবং এর আগে যে 18-19% ছিল, এবং একটা দেশের দারিদ্র্যের হার এত পরিমাণে বেড়ে যাওয়া, এটা এত দ্রুত বেড়ে যাওয়া, এটা কিন্তু একটা অশনি সংকেত একটা অর্থনীতির জন্য। দারিদ্র্যের হারটা কেন বাড়লো? আমরা তো বারবার বলে আসছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরপরই তো বাংলাদেশের মূল্যস্ফীতির চাপটা বেড়ে গেল। ঠিক ওই সময়ের পরপরই, ওই যুদ্ধের পরবর্তী সময়টাই, এবং সেই প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে আমদানি সংক্রান্ত মূল্যস্ফীতি ছিল, যে দেশ থেকে আমি রাশিয়া ইউক্রেন থেকে যেটা আমি আমদানি করছি বেশি দামে, সেটা আমার এখানেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, সেটা বাধ্য হয়েছিল। এখন কথা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে মূল্যস্ফীতি যে ডবল ডিজিটে চলে গেল, অন্যান্য পৃথিবীর তো বৈশ্বিক অর্থনীতির বাছবিচার করলে যেটা দেখা যায়, বিশ্লেষণ করলে যেটা দেখা যায়, যে একটা দেশের অর্থনীতির সাথে আরেকটা দেশের অর্থনীতি ইন্টিগ্রেটেড। তাহলে আমার দেশের মূল্যস্ফীতি আমি কমাতে ব্যর্থ হয়েছি, বাট চীন, বাট নেপাল, ভুটান, ভারত, অন্যান্য দেশগুলো তো মূল্যস্ফীতি কমে গেছে, বাট আমরা কেন ব্যর্থ হয়েছি? তাহলে আমাদের এখানে একটা পলিসিগত একটা গ্যাপ ছিল, বা পলিসি কনফ্লিক্ট ছিল, বা যেটাই বলেন না কেন, একটা আমরা যে নীতি গ্রহণ করেছিলাম, সেই নীতি গ্রহণ না করে আমরা উল্টো নীতি গ্রহণ করেছি হয়তো মূল্যস্ফীতি কমানোর জন্য। তাহলে মূল্যস্ফীতি একটা মানুষের যে আয়টা, তার ক্রয় ক্ষমতাটা, তার প্রকৃত আয় কমিয়ে দিয়েছে মূল্যস্ফীতি। প্রকৃত আয় যখন কমে যায় একটা মানুষের, খুব সাধারণ মানুষের যখন প্রকৃত আয়টা কমে যায়, তখন সে কি করবে? তার ক্রয় ক্ষমতাটা কমে যাবে। তারপরে সে কি করবে? বাজারে একদম যে লেস ভ্যালুয়েবল বলেন, লেস নিউট্রিশন সংক্রান্ত যে খাবারগুলো আছে, যেটা পুষ্টি নাই, যে খাবারে, যে মাছে বেশি পুষ্টি নাই, সেই দ্রব্যগুলো তো, সেই এসেনশিয়ালগুলো তো সে ঘরে নিয়ে আসছে কিনে, তার কাছে যে টাকাটা আছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে, যে মূল্যস্ফীতি দীর্ঘ 3 বছর ধরে মূল্যস্ফীতি ডোমিনেট করার ফলে বাংলাদেশের আজকে দারিদ্র্যের হার হু হু করে বেড়ে গেছে, এবং যে দারিদ্র্যের যে সীমারেখাটা, সেই সীমারেখার পাশাপাশিও এখনও অনেক মানুষ রয়েছে, খুব সামান্য একটু উপরে আছে। আরেকটু প্রবলেম হলে মূল্যস্ফীতি আরও 35% চলে যাবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, বাংলাদেশের দারিদ্র্য শুধু আয়ের উপরেই, আমি বললাম যে একটা পরিবারের যে ব্যয়টা হচ্ছে, সেই ব্যয় অনুযায়ী তো তার আয় হচ্ছে না। তার যে আয় হচ্ছে, তার 55%, 60%-এর কাছাকাছি তার খাদ্যদ্রব্য বা খাদ্যপণ্য কেনার জন্য তার ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে তার স্বাস্থ্য, তার চিকিৎসা ব্যয় আছে, তার শিক্ষা ব্যয় আছে, তার যাতায়াত খরচ আছে। এগুলোকে হাউ টু অ্যাড্রেস, সে কীভাবে এটা সামাল দিবে? এর ফলে যেটা হয়েছে, আসলে কি, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, দারিদ্র্যের হার তো বেড়েই গেছে, এর সাথে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কি জানেন? যে আমরা একটা রুগ্ন, একটা অপুষ্টি একটা জাতি
আমরা সামনের দিকে আমরা প্রডিউস করেছি, একটা রুগ্ন জাতি প্রডিউস করতে যাচ্ছি বা করেছি অলরেডি। কেন একটা সিক নেশন কেন আমরা প্রডিউস করতে যাচ্ছি? কারণ মূল্যস্ফীতির চাপে আমি তো যে ক্যালোরি আমার প্রতিদিন যে 2200 ক্যালোরি আমার খাওয়া দরকার ছিল, ইনটেক করা দরকার ছিল বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে, সেটা তো আমি বঞ্চিত হয়েছি, আমি অপুষ্টিতে ভুগতেছি। তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যার এখনো পর্যন্ত 10% কিন্তু সে অপুষ্টির ভিতরে রয়েছে। তাহলে মূল্যস্ফীতি শুধু আমার দারিদ্র্যের হারটাকে বাড়িয়ে দেয় নাই, মূল্যস্ফীতি করেছে একটা জাতিকে রুগ্ন করেছে, একটা জাতিকে অপুষ্টিতে পরিণত করেছে। তাহলে অপুষ্টি একটা জাতি দিয়ে, এই শ্রমশক্তি দিয়ে যে যে শ্রমিক অপুষ্টির ভিতর দিয়ে চলছে, দিন পার করছে, যে শ্রমিকের আপনার পর্যাপ্ত পুষ্টি নাই, সে কিভাবে প্রোডাকশন খাতে সে কিভাবে সে নিজেকে সে দক্ষতা প্রমাণ করবে? তাহলে মূল্যস্ফীতি একদিকে যেরকম দারিদ্র্যের হারকে বাড়িয়ে দিয়েছে, আর একদিকে একটা অপুষ্টি জাতীয় উপহার দিয়েছে আমি বলবো। এবং বিশ্বব্যাংকের যে গবেষণা, সেই গবেষণা বারবার বলছে যে বাংলাদেশের পুষ্টিহীনতা কিন্তু অনেক বেড়ে চলেছে। এই পুষ্টিহীনতার হার মানে পুষ্টি এর যে অভাব, সেই অভাব এর হার কিন্তু অনেক বেড়ে চলেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার তো আরও অনেকগুলো কারণও রয়েছে। তার কারণ হচ্ছে যে বিগত আপনার 22-23 অর্থ বছর এবং 23-24 অর্থ বছর এবং 24 অর্থ বছর, এই 3 অর্থ বছরে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট বাড়ে নাই। আপনার যেভাবে এমপ্লয়মেন্ট গ্রোথ হওয়ার কথা ছিল, কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেই কর্মসংস্থান কিন্তু সে হারে বাড়ে নাই। তাহলে কর্মসংস্থান কমছে দিনে দিনে, কর্মসংস্থান, তাহলে তার আয় থেমে গেছে, তার আয় শূন্য হয়ে গেছে। তাই আপনি যখন একটা অর্থনীতিতে কর্মসংস্থানের সৃষ্টি হয় না, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না, তাহলে সেই অর্থনীতিতে তো আপনার দারিদ্র্যের হার বেড়েই চলবে। কারণ আমাদের এক বছরে কি হয়েছে, অনেক কলকারখানা সিক কলকারখানা হয়ে গেছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। আপনি বলছিলেন যে কর্মসংস্থানের কথা, সেই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, আমরা জানি যে প্রতি বছর প্রায় 20 থেকে 22 লাখ তরুণ কর্মজীবনে পা রাখে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সঠিক যেমন জবটিও পায় না, কাজটিও পায় না, সেই সাথে বেকারত্ব বেড়ে যাচ্ছে। দেখা যায় বেকারত্ব বাড়ছে, উচ্চশিক্ষিত বেকারত্ব বাড়ছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন রাখি যে এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থান আওতায় আনতে সরকার আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যে খুব ভালো একটা প্রশ্ন করছেন। সেটা হচ্ছে দেখেন যে আমরা দেখতেছি যে 20 লাখ তরুণ তরুণী আপনার কর্মক্ষেত্রে যোগদান করছে প্রতি বছর। আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে একে তো তরুণ তরুণী কর্মজীবনে পা রাখছেন প্রতি বছর একটি সংখ্যা, এছাড়াও কিন্তু বিভিন্ন সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে কর্মজীবনরত রয়েছেন এসব শ্রমিকরাও কিন্তু বেকারত্ব তৈরি হচ্ছে, সেখান থেকে একটা সংখ্যা আছে বেকারত্ব সৃষ্টি হওয়ার। জি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে দেখেন যে আমরা প্রতি বছর কি করি, আমরা 20 লাখ আমরা প্রতি বছর 20 লাখ তরুণ তরুণী কর্মক্ষেত্রে সে ঢুকতেছে। আচ্ছা, এখন কথা হলো 10 লাখ হচ্ছে যে যাচ্ছে বাইরে, প্রবাসী হিসেবে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে, আর 10 লাখ হচ্ছে আমার দেশে হচ্ছে। এখন বিষয়টা হলো যে এখন আমাদের দেশে আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে আর আপনার দেশের বাইরে যে চাহিদা রয়েছে, এই দুইটা চাহিদা কিন্তু আবার আমি বলবো যে অনেকটা ভিন্ন একটা চাহিদা রয়েছে। কেন ভিন্ন চাহিদা রয়েছে? এবং এই চাহিদার সাথে কি আমি আমার শ্রমশক্তি, আমার জনশক্তি কি আমি প্রডিউস করতে পারছি কিনা, যে গ্রাজুয়েটগুলো বের হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেগুলোকে আমি তৈরি করতে পারছি কিনা, আমি বৈশ্বিক যে আপনার চাহিদা রয়েছে, দেশের অভ্যন্তরে যে চাহিদা রয়েছে, সেই চাহিদার সাথে আমি শ্রমশক্তি উৎপাদন করতে পারছি কিনা, আমি গ্রাজুয়েট উৎপাদন করতে পারছি কিনা, এই বিষয়গুলোকে আমাদেরকে প্রথম দেখতে হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে প্রথমে আমি বৈশ্বিক চাহিদার কথা বলি। সারা পৃথিবীতে এখন কি হচ্ছে যে আপনার দক্ষ জনশক্তির চাহিদা বেড়ে যাচ্ছে কিন্তু দিনে দিনে। কারণ হচ্ছে যে সামনে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে। এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কেন্দ্র করে আমার দক্ষ জনশক্তি কিন্তু আমাকে তৈরি করতে হবে। এবং দক্ষ জনশক্তি আমরা যে বাজারটা, যেটা মধ্যপ্রাচ্যের যে বাজারগুলো ছিল, বিশেষ করে সৌদি আরবের যে বাজার, আরব আমিরাতের যে বাজার, এই বাজারটা কি আমরা কি করেছি, অদক্ষ শ্রমিক দিয়েই আমরা কিন্তু রেমিটেন্স
আহরণ করেছি। এই মুহূর্তে কিন্তু বিদেশি শ্রম বাজার কিন্তু অনেকটা সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, আমি এটা বারবার বলছি যে দেখেন যে 10-15 বছরে কিন্তু 10টা বাজার সংকুচিত হয়েছে। ইরাকের বাজার সংকুচিত হয়েছে, ওমানের বাজার সংকুচিত হয়েছে, মালয়েশিয়ার বাজার গত বছর থেকে মানে বন্ধ আছে। মালয়েশিয়ার বাজার একবার খোলে আরেকবার বন্ধ হয়, সেখানে হয়তো কূটনৈতিক দক্ষতার অভাবের কারণে মালয়েশিয়ার বাজারটা আমরা সম্প্রসারণ করতে পারছি না। এবং এই ধরনের লিবিয়ার বাজার আছে, এবং এটার সাথে যদি বলি মালদ্বীপে যে বাজারটাও কিন্তু সংকুচিত হয়েছে। তো এইভাবে 10টা দেশ কিন্তু এই যে শ্রম বাজারটা সংকুচিত হয়েছে। কিন্তু দুঃখজনক যে কান্ট্রি টু কান্ট্রি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করতে কিন্তু ব্যর্থ হয়েছে। ইদানিং কিছু নেগোসিয়েশন হচ্ছে, বর্তমানে মানে এই সরকারের সময় কিছু নেগোসিয়েশন হচ্ছে, এবং সেটা হয়তো জাপানের সাথে একটা চুক্তি হয়েছে, তাদের ইতালির সাথে একটা চুক্তি হয়েছে, জাপান হয়তো 5 বছরে 1 লাখ শ্রমিক তারা নিবে। তা আমার কথা হচ্ছে যে কিন্তু জাপানের সাথে যে চুক্তিটা হয়েছে তারা কিন্তু কিছু শ্রমিক নেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে শর্তটি হচ্ছে সেটা দক্ষ শ্রমিকের কথা বলছেন। অনেকে মনে করছেন যে বিদেশ শ্রম বাজার সংকুচিত হওয়ার কারণ দেখছেন যে অদক্ষ শ্রমিক সেখানে পাঠানো হচ্ছে, একটা সময় তারা কাজ করতে না পেরে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে। এটা তাদের জন্য যেমন অলাভজনক, তেমনি আমাদের শ্রমিকরা দেশে ফিরে আসার পরে বেকারত্বের সৃষ্টি করছেন বা বেকার হয়ে যাচ্ছে। এটা আছে। তবে আমার এক কথাই আমি যেটা সংক্ষেপে বলবো যে বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমি দক্ষ শ্রমিক তৈরি করে আমি বিদেশে পাঠাবো। এর জন্য কি করণীয় বলে আপনি? এটার জন্য করানো দরকার, আমার দেশের যেটা দরকার যে টেকনিক্যাল এডুকেশন সম্প্রসারণ করতে হবে। কারণ টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প নেই। চীন কিন্তু একসময় টেকনিক্যাল মানে জেনারেল এডুকেশন থেকে টেকনিক্যাল এডুকেশনকে তারা গুরুত্ব দিয়েছিল। এর জন্য আজকের চীনের প্রতিটা ঘরে ঘরে ইন্ডাস্ট্রি বলা যায়। টেকনিক্যাল এডুকেশনের যে বাংলাদেশের যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণটার কথা যদি আমি বলি সেটাও একটু দুঃখজনক। আপনার টেকনিক্যাল এডুকেশনের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যে অবকাঠামোমূলক উন্নয়ন যেটা করা হয়েছে, আমার বিল্ডিং করে রেখেছি আমি, কিন্তু সেখানে আমার শিক্ষক নাই, সেখানে আমার পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক সাপোর্ট নাই। তাহলে এবং সেখানে দেখা গেছে এবং 429টা উপজেলায় কিন্তু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এবং যেগুলো বাস্তবায়ন করা হয়েছে সেগুলোতে আপনার 62% আসন খালি পড়ে আছে। তাহলে ভর্তি হচ্ছে না। মানে 100টা সিট যদি থাকে ওই আপনার টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে যদি 100টা সিট থাকে, সেখানে কিন্তু আসন পূরণ খালি থাকছে 60%। 2024-25 অর্থ বছরে আপনার 60%, 62% কিন্তু সিট ফাঁকা ছিল। তাহলে টেকনিক্যাল এডুকেশনকে আমাকে প্রমোট করতে হবে, টেকনিক্যাল এডুকেশনকে আমাকে এটা রেপুটেড করতে হবে, এটা ব্র্যান্ডেড করতে হবে। কারণ টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ছাত্র এবং অভিভাবক দুইজনই কিন্তু আপনার অবগত নয়, এবং এদের যে প্রসপেক্ট, এই টেকনিক্যাল এডুকেশনের যে ফিউচার প্রসপেক্ট, সেই ফিউচার প্রসপেক্ট সম্পর্কে কিন্তু তার অভিভাবক কিন্তু এটা সচেতন না, ছাত্র সচেতন না, অভিভাবকও সচেতন না। তারা চাচ্ছে যে জেনারেল এডুকেশনে যেতে, সাধারণ শিক্ষায় যেতে। আমার কথা হলো যে টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, এবং এটার অবকাঠামোমূলক উন্নয়নের পাশাপাশি যে সার্ভিস সাইডটা রয়েছে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে আপনার সিলেবাস, এবং আরেকটা বিষয় হলো যে টেকনিক্যাল এডুকেশনে বাংলাদেশের এই মুহূর্তে যেটা রয়েছে যে মানদাতা আমলের সিলেবাস, আপনার বৈশ্বিক চাহিদার সাথে মিল করে, দেশীয় চাহিদার সাথে মিল করে। আমার এই দেশে তো আমার মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তাহলে তারা অবশ্যই জার্মানির টেকনোলজি, জার্মানির কারিকুলাম অ্যাডপ্ট করেই তো তারা ম্যান পাওয়ার নিবে, তাই না? সুতরাং আমার দেশের যে ম্যান পাওয়ারগুলো তৈরি হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে যারা পড়ালেখা করছে, তাদের সিলেবাসটা কিন্তু আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড এখনো পর্যন্ত করা হয়নি। এবং এটা সরকারকে আমি অনুরোধ করব যে এই সিলেবাসগুলো, এই পাঠ্যক্রমগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ড করার জন্য। তাহলে মাজিদুল হক, প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান শিক্ষাগত যে ব্যবস্থাগুলো, পদ্ধতি রয়েছে, বা এই মুহূর্তে আমরা যে পর্যায়ে রয়েছি, সেই পর্যায় থেকে কি জাপানের মতো বা অন্যান্য দেশের যে চুক্তিগুলো হয়েছে, সেই জাপানের মতো চুক্তির সাথে কাগজ কলমের চুক্তিটা থাকবে, নাকি আদৌ কি আমাদের দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আমরা প্রস্তুত কিনা এই মুহূর্তে? আমাদের এই পরিস্থিতি, আমাদের অনেকগুলো চুক্তি কিন্তু কাগজ কলমেই রয়ে যায়। আমরা চুক্তি করি এবং একটা মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই দিই, হ্যাঁ আমরা এই ডেভেলপ করেছি, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়েছে কিনা সেটাকে আমাদেরকে একটু দেখা দরকার এবং করাও দরকার। তার কারণ হচ্ছে দেখেন যে খুব দুঃখজনক বিষয় যে প্রবাসী বাজার খোঁজ করার জন্য, প্রবাসী বাজার সম্প্রসারণ করার জন্য এটা কোনো রিসার্চ সেন্টার এখনো পর্যন্ত মানে ভালোভাবে কাজ করে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে একটা রিসার্চ সেন্টার থাকা সত্ত্বেও এটা কিন্তু মানে ফুলি মানে সম্পূর্ণভাবে তারা কিন্তু ফাংশনাল না এখনো পর্যন্ত। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের যে মিশনগুলো বিদেশে রয়েছে, সেই মিশনগুলোরও কিন্তু দায়িত্ব রয়েছে প্রবাসী বাজার বিস্তৃত করার, প্রবাসীদেরকে প্রবাসী স্বার্থকে বড় করে দেখার, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। কারণ বাংলাদেশের যে মিশনগুলো বিদেশে মাটিতে রয়েছে, কারণ হচ্ছে যে ফরেন মিনিস্ট্রি কিন্তু একটা বাজেট দেওয়া হয়,
মানে প্রবাসীদের স্বার্থে কিন্তু একটা বাজেট ফরেন মিনিস্ট্রিতে কিন্তু দেওয়া হয়, কারণ প্রবাসীদের যে বাজারটা প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য শুধু একটা মিনিস্ট্রি না, এটা কিন্তু 4-5টা মিনিস্ট্রি কিন্তু কোরিলেটেড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপরে হচ্ছে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, এরকম অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। তাহলে প্রবাসী যে বাজারটা সম্প্রসারণ, আমাদের প্রবাসী বাজার সংকুচিত কেন হলো? যে অর্থনীতিতে প্রবাসীরা আজকে রেমিটেন্স পাঠিয়ে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে মজবুত রেখেছে, বলাস্টারিং করছে, সেই অর্থনীতিতে যারা এবং আমাদের দেশের মানে অতি ধনী যারা আমাদের দেশ থেকে যে ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে নামে বেনামে, তারা তো টাকাগুলো অন্য দেশে পাচার করেছে, টাকা তো এই দেশে রাখে নাই। কিন্তু প্রবাসীরা কি হয়েছে, তাদের অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, সেই রেমিটেন্সই তো আমাদের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে। আজকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি $10 বিলিয়ন থাকে, তখন দেখবেন যে কারোর মানে পলিসি মেকারদের আর ঘুম হচ্ছে না, কারণ বাংলাদেশের একটা অর্থনীতির স্ট্রেংথ ডিসপ্লে করে কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রথমে। এবং বিদেশি আপনার যে আসবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি বিনিয়োগ আসবে, সে প্রথম দেখবে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অবস্থাটা কি আছে, সে প্রথম দেখবে যে ঋণমান কোন অবস্থায় আছে বাংলাদেশে, সে এই সূচকগুলো দেখবে। সুতরাং এখানে তো প্রবাসীদের অবদান অনেক বেশি, এবং যে প্রবাসীরা ফিরে আসে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য, ইকোনমিতে ইন্টিগ্রেট করার জন্য হয়তো কিছু সাপোর্ট আমরা অনেকবার বলেছি, 2-3 বছর ধরেই আমরা বলতে আছি যে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আপনার বাজেট করতে হবে, সহযোগিতা করতে হবে, কারণ তারা এই অর্থনীতির সাথে তো আবার সম্পৃক্ততা তাদের থাকতে হবে। তারা একটা কাজে ছিল, ওখান থেকে আর একটা কাজে আসছে, তাদের দক্ষতা বৃদ্ধির সরকারকে কিন্তু সহযোগিতা করতে হবে। আপনাকে ধন্যবাদ মাজিদুল হক। আমরা আবারও আলোচনায় ফিরবার একটি ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। জনাব মাজিদুল হক, আপনার কাছে এই মুহূর্তে প্রশ্ন রাখতে চাচ্ছি। আমরা বৈদেশিক ঋণ নিয়ে কথা বলবো, তার আগে আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে একটা ছোট প্রশ্ন। সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সময় বিদেশ ফেরত যে প্রবাসীরা আছেন তারা বেকারত্ব সমস্যায় পড়েন, কর্মসংস্থানের বড় অভাব হয়ে যায়, কিংবা কোনো পুঁজি থাকে না। এই যে প্রবাসী পুনর্বাসনের ব্যবস্থাটি আসলে এখন এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে, কি করা উচিত বলে আপনি মনে করেন? যে দেখেন, যে প্রবাসীদের প্রথম দিকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা ছিল না, স্টেট লেভেল থেকে কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু পরবর্তীতে এক্সপার্ট লেভেল যখন ডিসকাশন করা শুরু করলো, পার্লামেন্টে যখন ডিসকাশন হওয়া শুরু করলো বিভিন্ন প্ল্যাটফর্মে, তখন কিন্তু সরকার প্রবাসীদেরকে মানে আপনার ফেরত আসা প্রবাসীদেরকে কিন্তু অর্থনীতির সাথে রিইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন প্রকল্প কিন্তু দেওয়া শুরু করেছে, এবং এটার সাথে বাজেটের সাথে সংশ্লিষ্ট। তা প্রবাসীরা ওখানে যে 20 বছর ধরে যে কাজটা করতো, সেই কাজটা বাংলাদেশে হয়তো সেই কাজটা নাই তার জন্য, সেটা ভিন্ন ধর্মের একটা কাজ। তাহলে এই কাজের জন্য তাকে যে দক্ষতা বৃদ্ধি করা, এটার জন্য যে প্রশিক্ষণ সেন্টার, ট্রেনিং সেন্টারও কিন্তু এক্সপানশন করা প্রয়োজন রয়েছে। কিংবা প্রবাসীদেরকে দেশে ফেরার পরে উদ্যোক্তা হিসেবে তৈরি করার বিষয়ে কোনো কাজ হচ্ছে কি? হ্যাঁ, যে প্রবাসীদেরকে ক্যাপিটাল আছে, সেই প্রবাসীদেরকে কিন্তু আমরা উদ্যোক্তা হিসেবে কিন্তু আমরা টার্ন করাতে পারি। কিন্তু অধিকাংশ প্রবাসীরা যেটা দেখা গেছে যে দেশে বিনিয়োগ করতে তারা চায় না একদমই, কারণ তারা যে দেশগুলোতে থাকে সেটা হচ্ছে ডিসিপ্লিনড, গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে সেই সমস্ত দেশগুলো। ওই সমস্ত পরিবেশ থেকে যখন তারা এই দেশগুলোতে আসে, আমাদের দেশে তো এখনও গুড গভর্নেন্স বলেন, ট্রান্সপারেন্সি বলেন, করাপশন বলেন, আপনার আমলাতান্ত্রিক জটিলতা বলেন, এই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। তা আপনার বেশিরভাগ প্রবাসী কিন্তু উদ্যোক্তা হতে চায় না, এবং অনেক প্রবাসী বিনিয়োগ করতে চেয়েছিল, সেটা লন্ডন থেকে হোক, সেটা আমেরিকা থেকে হোক, কিন্তু তারা পরবর্তীতে ব্যবসা গুটিয়ে আবার চলে গেছে। কারণ একটা ছাড়পত্র নিতেই যদি তাদের 20 দিন 1 মাস দেশে বসে থাকা লাগে, অফিসে ঘোরা লাগে, সুতরাং তারা দেখলো যে আমরা চলে যাই। তাহলে আমাদেরও একটা দুর্বলতা রয়েছে, স্টেট লেভেলের যে নীতিগুলো, সেই নীতির দুর্বলতা রয়েছে, এই জন্য আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে টার্ন করাতে পারছি না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রবাসীদেরকে যদি আমি এমপ্লয়মেন্টের ব্যবস্থা না করতে পারি, তাও তো তারা একটা বার্ডেন হয়ে যাবে অর্থনীতির জন্য, এবং এটা ভালো ইতিবাচক কোনো দিক না। তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি বলবো যে তাদেরকে দক্ষ করার জন্য ট্রেনিং সেন্টার প্রথমে সে 6 মাসের একটা ট্রেনিং করলো, এবং যদি সে উদ্যোক্তা হতে চায়, ব্যাংক ঋণের সুবিধা আছে, তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে, সেখানে অ্যাপ্লাই করতে পারে। প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু ঋণ সহায়তা দেয়। যেখানে প্রবাসী, আমি অনেক জায়গায় বলেছিলাম, মানে প্রথমে সরকার বলেছিল যে আমরা তো প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি প্রবাসীদের কল্যাণের জন্য, কিন্তু তারা প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে তারা সাপোর্ট পাচ্ছে না। তখন আমি নিজ থেকে অনেক জায়গায় বলেছিলাম যে যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্রাঞ্চ তো 70টার বেশি না,
এবং সব উপজেলায় এটা নাই। তখন আমি বলেছিলাম ইস্টার্ন ব্যাংক যেটা আছে, সোনালী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, তারাই সাপোর্ট দিবে ইন এক্সচেঞ্জ অফ প্রবাসী কল্যাণ ব্যাংক। সুতরাং সেটাও তো রাষ্ট্রের ব্যাংক। সুতরাং যেখানে প্রবাসী আছে সেখানে তো প্রবাসী কল্যাণ ব্যাংক নাই সব জায়গায়, তাই না? সুতরাং আমি সবসময় যে সুপারিশগুলো করেছিলাম যে ওই প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিবর্তে ওই ব্যাংকগুলো সাপোর্ট দেবে, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলো। তাহলে এটা একটা বিদেশ ফেরত, প্রবাস ফেরতদের জন্য আমাদের কর্মসংস্থানের সুযোগ অবশ্যই করতে হবে, রাখতে হবে, রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করতে হবে অর্থনীতিতে। আপনাকে ধন্যবাদ। অন্য একটি প্রশ্ন যেতে চাচ্ছি, বাংলাদেশ বৈদেশিক ঋণের পরিমাণ 2025 সালে প্রায় $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। সেক্ষেত্রে এত বিপুল বৈদেশিক ঋণ কি বাংলাদেশকে ঋণ ফাঁদের ঝুঁকিতে ফেলছে বলে আপনি মনে করেন? দেখেন, খুব একটা ভালো একটা প্রশ্ন করছেন। এই জিনিসটা আমি কিছুদিন আগে আমি একটা কলাম লিখেছিলাম যে বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। লেখার কারণ ছিল যে বাংলাদেশের $100 বিলিয়ন আজকে ঋণের কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে 100, 1, 2, 3, 4, 4-এর কাছাকাছি যেতে পারে বা গেছেও হয়তো, এনিওয়ে পাশাপাশি আছে। এখন কথা হলো যে বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতি থেকে কেন বের হয়ে আসতে পারছে না। বাংলাদেশ যে ঋণ গ্রহণ করছে, যে ঋণদাতা যে দেশগুলোর সাথে চুক্তি কেমন সেটাও আমি বিশ্লেষণ করব। দেখেন যে আজকে বাংলাদেশের প্রকল্প ব্যয় এত বেশি কেন বিশ্বের ভিতরে? আজকে বাংলাদেশের যে প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো এত ব্যয়বহুল কেন, এত সমালোচনার ভিতরে পড়ছে কেন? এর কিছু কারণ আমি বলি। সেটা হচ্ছে, দেখেন, জাপান যে ঋণ দেয় জাইকার মাধ্যম দিয়ে, জাপানের একটা উদ্দেশ্য রয়েছে। চীনের যে ঋণ পলিসি, চীনেরও একটা উদ্দেশ্য রয়েছে। দক্ষিণ কোরিয়ার যে ঋণ পলিসি, দক্ষিণ কোরিয়ার একটা উদ্দেশ্য রয়েছে। রাশিয়ার যে ঋণ পলিসি, তাদের একটা উদ্দেশ্য রয়েছে। সবার উদ্দেশ্য পূরণ করতে যেয়ে আমরা ঋণের ফাঁদেই পড়ে গিয়েছি। কেমনভাবে ঋণের ফাঁদে পড়ে গিয়েছি? ম্যাথমেটিক্যালি ভাবে যদি আমি আপনাকে বলি, আজকে জাপান যে ঋণটা দেয়, বৈদেশিক ঋণ প্রদানকারী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হয় আপনার প্রকল্পের পরামর্শক, সেই দেশগুলো হয় প্রকল্পের অ্যাসেসমেন্টকারী, সেই দেশগুলো হয় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার, সেই দেশগুলো হয় কন্ট্রাক্টর। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ বলি। জাপানের যে জাইকার ঋণে যে আমরা মেট্রো রেল করলাম, তখন জাপান বলেছিল যে এমনভাবে দরপত্রটা করা হয়েছে, ডিজাইনটা করা হয়েছে এই মেট্রো রেলের দরপত্রটা, সেটা জাপান ছাড়া চীন এটা অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, সুযোগ নাই, এমনভাবে ডিজাইন করা হয়েছে। পরিশেষে জাপান কি বললো জানেন? যে মেট্রো রেলের জন্য যে ব্রিজের জন্য যে আপনার করা যে স্টিলগুলো নেওয়া হবে সেটা জাপানের থেকে নিতে হবে, এবং এটা জাপানের 3টা প্রতিষ্ঠানের সাপ্লাই দেয়। আচ্ছা, তাহলে বাংলাদেশে তাহলে জাপানের সাথে এটা বলছেন। আচ্ছা, আপনি চিন্তা করেন, ভারতের বিহার রাজ্যে তো একটা মেট্রো রেল আছে, পাটনাতে, বিহারের পাটনাতে একটা মেট্রো রেল হয়েছে, সেটা জাইকা করেছে, কিন্তু কিন্তু সেখানকার কন্ট্রাক্টর তো ভারতের, সেখানকার আপনার পরিচালনাকারী তো ভারতের। এটা কেন হলো? বাংলাদেশের কেন হলো না? আচ্ছা, গেল। চীন থেকে যে ঋণটা আমরা নিচ্ছি, সেই ঋণে কি হচ্ছে? এমনভাবে ডিজাইন করা হচ্ছে, চীনের মানুষ পরামর্শক, চীনের মানুষ প্রকল্প যাচাই বাছাই করছে, চীনের মানুষ চিফ ইঞ্জিনিয়ার, এবং এটা বাংলাদেশে আছে অ্যাভেলেবেল প্রকল্প, চীনের যত প্রকল্প দেখবেন। এবং শুধু চীন থেকে আমরা র মেটেরিয়ালস নিতে হচ্ছে ওই প্রকল্পের। তাহলে যখন একটা দেশের সাথে যখন ঋণ চুক্তি হয়, এমনভাবে দরপত্রগুলো হয়, এমনভাবে আপনার কন্ট্রাক্টর নিয়োগ করা হয়, সেই দেশগুলোর স্বার্থ রয়েছে সব সময়। এই জাল থেকে কিন্তু আমরা বাংলাদেশ এখনো বের হতে পারিনি। সেম রাশিয়ার। আচ্ছা, কেন পারছি না? সেটা হচ্ছে স্টেট লেভেলের হয়তো আমাদের অনেক উইকনেস রয়েছে। কারণ ভারত যেখানে যে প্রকল্পটা করছে, আমাদের কি নীতি নির্ধারণে কোনো দুর্বলতা রয়েছে? আমাদের নীতি নির্ধারণে দুর্বলতা না থাকার কারণে আজকে তো আমাদের বাইরের প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের দায়িত্ব দিতে হচ্ছে। আচ্ছা, আমাদের তো কিছু ইঞ্জিনিয়ার আমরা প্রডিউস করেছি, আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছে, তাই না? সেই ইঞ্জিনিয়ারগুলো কোথায়? ভারতের শিক্ষা প্রতিষ্ঠান যে ইঞ্জিনিয়ার প্রডিউস করেছে, গ্রাজুয়েটরা, সেখানে সেই ভারতের প্রকল্পে সে নিয়োজিত। বাংলাদেশে কোথায় তারা? তাদেরকে আমরা কেন অবহেলা করছি? তাদেরকে কেন আমরা অবজ্ঞা করেছি এই ইঞ্জিনিয়ারগুলোকে? তাহলে চীনের সাথে তাহলে আমাদের অধিকাংশ বিদেশি ঋণ কি জানেন? সাপ্লায়ার্স ক্রেডিট, মানে ঋণ চুক্তি করার সাথে সাথে তাদের কাছ থেকে আপনার র মেটেরিয়ালস নিতে হবে। ওই প্রকল্প বাস্তবায়ন করে শেষ পর্যন্ত যে মেটেরিয়ালসগুলো দরকার সেই দেশ কিন্তু সরবরাহ করবে। এটা জাপানের সাথেও হয়েছে, এটা চীনের সাথেও হয়েছে, এটা রাশিয়ার সাথেও হয়েছে। আজকে আপনার মেট্রো রেল
প্রতি 1 কিলোমিটার থাইল্যান্ডে বা দক্ষিণ কোরিয়ায় বলেন খরচ হয় 600 কোটি টাকা, প্রতি 1 কিলোমিটারে যদি 600 কোটি টাকা। আজকে বাংলাদেশের সামনে যে মেট্রো রেল এগুলো করা হচ্ছে এটা 3000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কেন? দ্য রিজন ইজ হিয়ার। আমি তো আপনাকে খোলাখুলিভাবে বললাম যে কেন ঋণের ফাঁদে বাংলাদেশ আস্তে 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 আটকে যাচ্ছে। কারণ যে হারে আমি ঋণ নিচ্ছি এখন হচ্ছে যে তাদের ঋণের যে রিপেমেন্ট, এখন ঋণের রিপেমেন্টও শুরু হয়ে গেছে। আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, রূপপুর থেকে শুরু করে কর্ণফুলী টানেল থেকে শুরু করে আপনার পদ্মা ব্রিজের যে রেল প্রকল্প থেকে শুরু করে এই সমস্ত প্রকল্পের এখন তো ঋণ পরিশোধ করতে হয়েছে। এবং আমার তো 1 মাসে, এই যে জুলাই মাসে আমার $20 কোটি আমার ঋণ আসছে, আর আমার পরিশোধ করতে হয়েছে $40 কোটি। তাহলে আমরা এক প্রকার আমি বলবো যে ঋণের ফাঁদেই তো আস্তে আস্তে আমরা আটকে যাচ্ছি। এবং আমরা যে প্রকল্পগুলো নিচ্ছি, যে দরপত্রগুলো আহ্বান করার মাধ্যম দিয়ে, যে টেন্ডারের মাধ্যম দিয়ে যারা ঋণ প্রদানকারী যে দেশগুলো রয়েছে, ঋণ প্রদানকারী যে সংস্থাগুলো রয়েছে, আমরা তাদের জালে কেন আটকে যাচ্ছি? আজকে কি আমি মেট্রো রেলের জন্য যে স্টিলটা ব্যবহার করতেছি এটা আমি কোরিয়া থেকে নিতে পারতাম, এটা আমি ইন্ডিয়া থেকেও নিতে পারতাম, আমি সস্তা পেতাম। কিন্তু না, এমনভাবে কন্ডিশনটা সংযুক্ত করা, সেটা হচ্ছে যে বাংলাদেশ মানে তাদের কাছ থেকে সমস্ত কিছু নিতে হবে। শুধু তাদের কাছ থেকে না, তারা পরামর্শক হিসেবেও কাজ করবে, তারা সব সাইডেই সব ম্যানেজমেন্ট। সুতরাং তাদের ভারতে কিন্তু এই জিনিসটা নাই। এই জন্য আজকে আমরা যে ঋণ নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছি এর অনেকগুলো কারণও রয়েছে। আরেকটা বিষয় আমি বলবো যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত কিন্তু আপনার 7% নিচে নেমে চলে আসছে। এখন এই কর জিডিপি অনুপাত যেভাবে বাড়ার কথা সেভাবে তো বাড়ে নাই এবং বাড়ছেও না। এবং বাংলাদেশের আপনার ঋণ টু জিডিপি রেশিও, আপনি যদি বলি যে আপনার বৈদেশিক ঋণ টু জিডিপি রেশিও এটা 36-37% কাছাকাছি। এবং সেখানে আপনার কর টু জিডিপি রেশিও কত? 7% কাছাকাছি। তাহলে ঋণ যেভাবে বাড়ছে সেভাবে কি আপনার রাজস্ব বাড়ছে? রাজস্ব তার থেকে অনেক কমে বাড়ছে। সুতরাং আমি কিভাবে এটা রিপেমেন্ট করবো? তাহলে আমি ঋণ করেই আমাকে ঋণ দিতে হচ্ছে, ঋণ রিপেমেন্ট করতে হচ্ছে। এবং এই কথাগুলো আমরা অনেক আগেই বলে আসছিলাম যে বাংলাদেশ এই ধরনের সিচুয়েশন কিন্তু মুখোমুখি হবে, এই ধরনের সিচুয়েশনের। এখন সেটা শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে, কারণ বৈদেশিক ঋণকে কেন্দ্র করে যে প্রকল্পগুলো আসলে আমার হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলো থেকে যদি আমার রিটার্ন না আসে, আমার 10 গুণ 15 গুণ যদি রিটার্ন না আসে, তাহলে বাংলাদেশ অবশ্যই ঋণের ফাঁদে আটকে যাবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি এই মুহূর্তে যে প্রশ্নটি রাখতে চাই মাজিদুল হক আপনার কাছে, আমরা বৈদেশিক যে ঋণের কথা নিয়ে কথা বলছিলাম, এই বিষয়টি আরেকটু জানতে চাইবো যে আমরা যদি দেখি যে ঋণ শোধে বর্তমানে বাংলাদেশের ঋণ শোধে বছরে প্রায় $5 থেকে $6 বিলিয়ন গুনতে হচ্ছে বাংলাদেশকে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, ঋণ পরিশোধের এই চাপ কমাতে কি আমাদের নতুন বৈদেশিক বিনিয়োগের সুযোগ তৈরি করা জরুরি, কিংবা এর প্রতিকারটা আসলে কোথায়, কি করা উচিত? আসলে দেখেন যে আমরা তো ডলারে পেমেন্ট করতে হচ্ছে আমাদেরকে, এবং কিছু কিছু দেশে আছে কনসার্ন হয়তো কারেন্সিতে পেমেন্ট করতে হয়, সেটা খুবই সামান্য। আমাদের এখন যেটা করতে হবে, ঋণ পরিশোধের তো চাপ বেড়ে গেছে, সামনের দিনে চাপ আরও বাড়বে। এই ফিসকালে তো $5 বিলিয়ন দিতে হবে এক্সপেক্টেড। এখন আপনার ডলারের যে সোর্স কোথায়, উৎস কোথায়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রপ্তানি আয়, এবং যদি কিছু এফডিআই আসে, এই তিনটার মাধ্যম দিয়েই তো। কিন্তু এই দুটো জিনিস যদি চিন্তা করি, রপ্তানি আয় বা রেমিটেন্স প্রবাহ কিন্তু ঋণ পরিশোধের চাপ সামলাতে যথেষ্ট নয়। হ্যাঁ, শোনেন, বাংলাদেশের রপ্তানি আয় ঋণ পরিশোধের চাপ সামলাতে মানে তার সে সমর্থ হবে কখন হবে? যদি আপনি রপ্তানি ক্ষেত্রে যদি বৈচিত্র্য আনতে পারেন, রপ্তানি বাজারটাকেও যদি বৈচিত্র্য আনতে পারেন। আপনার রপ্তানি বাজার কিন্তু আমাদের চ্যালেঞ্জ কোথায় রয়েছে? আমার যে রপ্তানি বাজারটা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুইটা বাজার যদি আমার মানবাধিকার লঙ্ঘনকে কেন্দ্র করে, আমার শ্রম সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে, আমার অন্য অন্য বিষয়কে কেন্দ্র করে যদি এই দুইটা মার্কেট যদি আমার রাতারাতি চুক্তি বাতিল হয়ে যায়, বা পণ্য রপ্তানির ক্ষেত্রে যদি আমার শুল্ক বাড়িয়ে দেয়, তাহলে তো আমি হোঁচট খাবো, সেটা রাতারাতি হোঁচট খাবো, তাই না? তাহলে আমার চ্যালেঞ্জ কোথায়? আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর জন্য আমার ডলারের সোর্সটা কোথায়, আমার ইনকামের সোর্সটা কোথায়? সেটা হচ্ছে ফরেন রেমিটেন্স এবং রপ্তানি বাজার থেকে। কিন্তু রপ্তানি বাজার তো আমার বৈচিত্র্য নাই। আচ্ছা, রপ্তানি বাজারকে আমাকে সম্প্রসারিত করতে হবে, বৈচিত্র্য করতে হবে, এবং রপ্তানি পণ্যকেও বৈচিত্র্য করতে হবে। এবং
আপনার প্রবাসীদের ওই যে আবার আমি তাদের কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হচ্ছে, প্রবাসী বাজারকেও আমাদেরকে টেকসই প্রবাসী বাজার করতে হবে। আমার দক্ষ শ্রমিক পাঠানোর কোনো বিকল্প নয়, এবং আমার যে বৈদেশিক যে কূটনৈতিক যে দক্ষতা, সেই কূটনৈতিক দক্ষতা কিন্তু বাড়াতে হবে, এবং বিদেশে যে মিশনগুলো রয়েছে বাংলাদেশে তাদেরকেও কিন্তু তৎপর থাকতে হবে সব সময়। কারণ এটা না হলে আমার যে চ্যালেঞ্জ রয়েছে সামনে, ঋণ পরিশোধের যে চ্যালেঞ্জ রয়েছে, আমদানি ব্যয় পরিশোধ করার যে চ্যালেঞ্জ রয়েছে, শুধু তো ঋণ পরিশোধ না, আমদানি ব্যয় পরিশোধ করার যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটিকে কিন্তু আমরা মোকাবেলা করতে কিন্তু আমরা ব্যর্থ হব। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আমরা হয়তো সাধারণ মানুষজন হয়তো এটাকে ভাবার কথা না, কিন্তু আমরা যারা কথা বলি আমরা তো সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বৈদেশিক মুদ্রার মজুদ থেকে একসময় আপনার যে ঋণগুলো দেওয়া হয়েছে, মনে করেন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, রপ্তানি খাতে যে ইডিএফ যে ঋণটা দেওয়া হয়েছে সেটাও তো তছনছ হয়েছে এবং সেটাও খেলাপি হয়েছে। তাহলে রিজার্ভ থেকে যে ইডিএফ ফান্ড তৈরি করা হলো এদেশে, সেই ইডিএফ ফান্ড, সেই ইডিএফ এর ঋণও কিন্তু খেলাপি হয়েছে, দুঃখজনক। দ্বিতীয় নম্বর কথা হলো যে ইডিএফ থেকে আপনার রিজার্ভ থেকে যেটা হয়েছে সেটা পায়রা বন্দরকে দেওয়া হয়েছে, বাংলাদেশ বিমানকে দেওয়া হয়েছে। রিজার্ভের যে বিষয়টা, বাংলাদেশের অর্থনীতি তো টেকসই অর্থনীতি এখনো পর্যন্ত রূপান্তরিত হয় নাই। তাহলে এমন ধরনের অর্থনীতিতে যখন রিজার্ভ আমরা বলি আমদানি ব্যয়ের 5-6 গুণ রাখলেই আনাপ, 4 গুণ রাখলেই আনাপ, কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি সেটা কিন্তু আমি বলবো যে হঠাৎ করে ন্যাচারাল শক আসতে পারে, হঠাৎ করে সাপ্লাই শক ঘটতে পারে। বাংলাদেশের অর্থনীতি যেহেতু টেকসই অর্থনীতি না, এটা রিজার্ভ, এটা আমদানি ব্যয়ের এটা মিনিমাম 10 থেকে 12 গুণ রাখতে হবে। চীন যেটা করে, ভারত যেটা করে, আমরা এগুলো অনুসরণ না করে রিজার্ভের যে ডলারগুলো রয়েছে সেটাকে আমরা রাতারাতি বিতরণ করার চেষ্টা করি। এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু বিগত সরকার নিয়েছে। যখন বিগত সরকার এই সিদ্ধান্তগুলো নিয়েছিল, আমি কিন্তু বারবার বলেছিলাম এবং আমি কলামও লিখেছিলাম যে বৈদেশিক যে রিজার্ভটা, এই রিজার্ভের যে ব্যবহারটা, ইউটিলাইজেশনটা কিন্তু আমার প্রপার ইউটিলাইজেশন থাকতে হবে, না হলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে হুমকির মুখে পড়বে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন অন্য একটি বিষয় আবারও ফিরতেছি। আমাদের আগে যে বিষয় আলোচনা ছিল যে দারিদ্র্য এবং বেকারত্ব সমস্যায়, সেই ক্ষেত্রে যদি করণীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করি, দেখা যাচ্ছে যে এসিবি খাত কর্মসংস্থানের প্রায় 80% যোগান দেয়, কিন্তু পর্যাপ্ত অর্থায়ন তারা পাচ্ছে না। সেক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন বাড়াতে কি ধরনের নীতি সংস্কার প্রয়োজন বলে আপনি যে দেখেন যে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে অর্থনীতিতে এবং যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, এবং ব্যাংক খাতে যে খেলাপি ঋণ হলো, যে 7 লাখ কোটি টাকা আজকে দুর্দশাগ্রস্ত ঋণ, ডিস্ট্রেসড অ্যাসেট রয়েছে 7 লাখ কোটি টাকাতে সে উন্নীত হয়েছে, এটা দেখতে হতো না যদি আমরা ক্ষুদ্র শিল্পকে গুরুত্ব দিতাম, যদি আমরা মধ্য আকারের শিল্পকে গুরুত্ব দিতাম, যদি আমরা কুটির শিল্পকে গুরুত্ব দিতাম। কিন্তু দুঃখজনক যে আমরা বড় বড় শিল্পকে ঋণ দিয়ে সেই ঋণ খেলাপি হয়ে গেছে এবং টাকাগুলো পাচার হয়েছে। এবং কি হয়েছে আপনার, যেটা হয়েছে যে আজকে উৎপাদন খাত, আজকে যে খেলাপি ঋণ যেটা হয়েছে, সেই খেলাপি ঋণের যে খেলাপি হয়েছে উৎপাদন খাত এর 25%, আপনার জাহাজ নির্মাণ শিল্প এটা 38%, 39% খেলাপি। তাহলে বড় বড় শিল্প প্রতিষ্ঠানই তো আজকে খেলাপি হয়েছে। তাহলে এটাকে আমাদেরকে ট্রান্সফর্ম করে আমাদেরকে অন্যদিকে ডাইভার্সন করতে হবে, এবং যেটা হচ্ছে সামনের দিনে ব্যাংকগুলোর যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে এখন বলা যায় যে আপনার লার্জ লোন দেওয়ার আর কোনো সুযোগ নাই। যদি ব্যাংকগুলো সামনে 10 বছর মিনিমাম 20টা ব্যাংকের যে লোন সিদ্ধান্ত নিতে হবে, ঋণ মঞ্জুর করার যে সিদ্ধান্ত, সেটা লার্জ লোনে যাওয়া যাবে না, সেটাকে ওই এসএমই করতে হবে, স্মল স্কেলের লোন ডিসবার্সমেন্ট করতে হবে। এক দ্বিতীয় নম্বর কথা, আমাদের যে গ্রামীণ যে অবকাঠামো, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান বাড়ানোর জন্য যে সহায়ক যে অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতিকে আমার বিনিয়োগ, আমি ঋণ কিভাবে কি বিতরণ করছি, কত % ঋণ বিতরণ করছি। দুঃখজনক যে আপনার 2024-25 অর্থ বছরে বা 2023-24 অর্থ বছরে আপনার গ্রাম থেকে, রিমোট অঞ্চল থেকে আপনার ব্যাংকের ডিপোজিট এসেছে 22%, কিন্তু সেখানে আমি ঋণ প্রদান করেছি মাত্র 9%, 10%। তাহলে আপনার একটা এরিয়া থেকে 20% আমাকে ডিপোজিট দিয়েছে, আমি যারা ডিপোজিট দিয়েছে আমাকে আমানত দিয়েছে তাদেরকে আমি ঋণ দিচ্ছি মাত্র 9%, 10%। তাহলে এখানে ঋণের বৈষম্য সৃষ্টি হয়েছে। আপনার অর্থনীতিতে যখন ঋণের বৈষম্য সৃষ্টি হবে, তখন অর্থনীতিতে তো বেকার মানুষের সংখ্যা বাড়বে, অর্থনীতিতে দারিদ্র্যের হার বাড়বে, অর্থনীতি আস্তে আস্তে আপনার অচল অবস্থার দিকে যাবে। সুতরাং ঋণের বৈষম্য কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। মাজেদুল হক, কৃষিখাত জিডিপিতে 12 থেকে 13% অবদান রাখছে এবং অর্ধেক মানুষ কৃষির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে কৃষি খাতের আধুনিকায়ন করলে দারিদ্র্য হ্রাসে কি ধরনের প্রভাব পড়বে বলে? দেখেন, কৃষি খাতে আধুনিকরণ এখন করতে হবে উইথ এ ভিউ টু কিপ পিস উইথ গ্লোবাল ওয়ার্ল্ড।
নতুন তরুণ যারা আছে তারা কিন্তু এই যে কৃষি খাতে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করাটা একদমই তারা চান না। যে দেখেন যে একটা অর্থনীতি সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রথমে আপনাকে ফোকাস দিতে হয় কৃষি খাতে, এরপরে ফোকাস দিতে হয় শিল্প খাতে, এরপরে সেবা খাতে অথবা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে। তাহলে বাংলাদেশ এখন শিল্প খাতে ফোকাস দিচ্ছে। তো বাংলাদেশের যত নীতি, বাংলাদেশের পলিসি সাপোর্ট সব তো শিল্প কেন্দ্রিক, তাই না? বড় বড় এবং লার্জ ইন্ডাস্ট্রি কেন্দ্রিক। কৃষি খাতকে আমরা হয়তো মানে ওভারলুক করে যাচ্ছি, কিন্তু কৃষি খাতকে ওভারলুক করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। কারণ করোনা ভাইরাস যখন হয়েছিল তখন কিন্তু কৃষি খাত বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিল, বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছিল, এবং তখন সারা পৃথিবীর সাথে কিন্তু কানেকশন বিচ্ছিন্ন ছিল এই কৃষি খাতের যে উৎপাদন দিয়ে, সেই স্বয়ংসম্পূর্ণ হয়েই আমরা কিন্তু এখানে আমরা খেয়ে পরে বেঁচেছিলাম। তখন তো বিমানের রুটও কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। তাহলে কৃষিখাত এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিখাত অবশ্যই আমাদেরকে, বাংলাদেশের কনটেক্সটে কৃষিখাতের বিকল্প নাই। তার কারণ হচ্ছে যে চীনের যে টেকনোলজি ইউজ হচ্ছে, ভিয়েতনামে যে টেকনোলজি ইউজ হচ্ছে, বাংলাদেশে সেই টেকনোলজি অ্যাডপশন করা উচিত কৃষিখাতে যে টেকনোলজি অ্যাডপশন করা হয় নাই তা না, হচ্ছে, কিন্তু এটা হয়তো স্লো প্রসেসে যাচ্ছে। আমি বলবো এটাকে আরো গতি আনার জন্য। কারণ বাংলাদেশের যে তরুণ জনগোষ্ঠী আজকে বের হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে, যে গ্রাজুয়েটটা বের হচ্ছে, তারা তো এখন যেহেতু গ্রামীণ অর্থনীতি বলেন, এখন অবকাঠামো উন্নয়ন বলেন, এবং যে রোডগুলো বলেন, এবং বাংলাদেশের যে আপনার যে কমিউনিকেশন যে ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে। এখন একটা ছেলে সে শরীয়তপুর থেকে ঢাকা আসতে তার সময় লাগে না, সুতরাং সে শরীয়তপুরে ব্যবসা করতেই পারে, কৃষিকাজের সাথে সম্পর্কিত থাকতেই পারে, উৎপাদনের সাথে সম্পর্কিত থাকতেই পারে। আমি বলবো কৃষিখাতের সাথে আপনার এটা এমপ্লয়মেন্ট খুব অতপ্রতভাবে জড়িত। কৃষিখাতের পলিসি এমন হওয়া উচিত, মানে অ্যাজ লাইক আস শিল্পখাতের পলিসি শুধু পলিসি সাপোর্ট। আপনি দেখবেন যে কিছুদিন পর বাংলাদেশ ব্যাংক, কিন্তু আমরা যতই বলি কিন্তু আমরা কৃষিখাতকে এতটা প্রাধান্য দিচ্ছি না। আমাদের ব্যর্থতাটা কোথায়? আমাদের ব্যর্থতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে এই কথাটা আমি বারবার বলি, আমরা আসলে যারা এখন খুব ওয়েলথি ক্লাস যে পিপুলগুলো, সেই ওয়েলথি ক্লাস পিপুল হচ্ছে যে আপনার শিল্পখাতের সাথে জড়িত। আপনার যখন একটা দেশের আইন প্রণয়ন করা হয়, যখন নীতি সংস্কার করা হয়, সেই সভাগুলোতে আসলে তো ওয়েলথি ক্লাস পিপুলরাই থাকে, তাই না? সুতরাং তাদের স্বার্থটা তো তারা দেখবে, তাই না? তারা তো আর গ্রামে যে আর ওই কৃষির সাথে তারা সংযুক্ত হতে চাচ্ছে না। সুতরাং পলিসি সাপোর্ট ওইভাবে সরকার করতে হচ্ছে, সরকার বাধ্য হচ্ছে। আপনার ট্যাক্স পলিসি থেকে শুরু করে এখন যে সমস্ত নীতিগুলো হচ্ছে, সেই নীতিগুলোর সাথে আপনার ওয়েলথি ক্লাস পিপুলরা কিন্তু জড়িত। সুতরাং তারা ভয়েস রেস করছে, তারা ঢাকা চেম্বার্সে হয়তো সেমিনার করছে, বিআইবিএমে সেমিনার করছে, বিভিন্ন জায়গায় সেমিনার করছে। কারা? কৃষকরা তো না, ওয়েলথি ক্লাসরাই সেমিনার করছে। হ্যাঁ, যারা শিল্পের সাথে জড়িত, কৃষির সাথে জড়িত, তারা তো সেমিনার করছে না, সরকারকে তো অ্যাওয়ারনেস গ্রো করার সহযোগিতা করছে না। সুতরাং প্রবলেম ইজ হেয়ার যে আসলে যে গোষ্ঠীটা আসলে উঠে যাচ্ছে, সেই গোষ্ঠীটাই জন্য আমাদেরকে পলিসি সাপোর্ট দিতে হচ্ছে। এই জন্য কৃষিখাত আমরা বারবার পিছিয়ে যাচ্ছে। এবং আপনি একটা জিনিস শুনে অবাক হবেন যে বায়োডাইভার্সিটি আমাদের দেশে নষ্ট হয়েছে। আজকে গাজীপুরে যে শিল্প কারখানা আমরা করেছি, আমরা হয়তো অনেক ডলার আনতেছি, কিন্তু যে বায়োডাইভার্সিটি নষ্ট হয়েছে গাজীপুরে, এটা হয়েছে যে হাজার কোটি বিলিয়ন ডলারের বায়োডাইভার্সিটি নষ্ট করে আমরা আজকে শিল্প কারখানা করেছি। আজকে গাজীপুরের কাঁঠাল, চীনের লোকেরা গাজীপুরের কাঁঠালকে খোঁজ করে। গাজীপুরের কাঁঠাল যে সুস্বাদু সেটা কিন্তু আপনার সারা পৃথিবীর অনেক লোক জানে। সেই গাজীপুরের কাঁঠাল তো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? গাজীপুরের যে কাঁঠাল গাছ থেকে যে রসটা বেরোয়, সেটা থেকে যে অন্য জিনিসগুলো তৈরি করা হয়, সেটাও বিনষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বায়োডাইভার্সিটি কি, আপনি একটা দেশের বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য নষ্ট করে আপনি অর্থনৈতিক উন্নয়ন, টেকসই অর্থনীতি করতে কিন্তু পারবেন না কোনো সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক। আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আবারও আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ছিল। থাকবো পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনা, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।